হ্যালো। হ্যালো। জি স্যার। জি, আমরা স্টার্ট করি। Yes, sir. মে 2016। Avance Technology Limited is considering a major expansion program that has been proposed by the company's Information Technology Group. Before proceeding with the expansion, the company must estimate its cost of capital. এতটুকু একটা জিনিস, ঠিক আছে? কি বলেছে? আভান টেকনোলজি একটা কনসিডারিং মেজর এক্সপানশন প্রোগ্রাম, হ্যাঁ, ইনফরমেশন টেকনোলজি গ্রুপ, এবং বিফোর প্রসিডিং দ্য এক্সপানশন দ্য কোম্পানি মাস্ট এস্টিমেট ইটস কস্ট অফ ক্যাপিটাল। মানে এই এক্সপানশনে যাওয়ার আগে কোম্পানি তার কি কস্ট অফ ক্যাপিটাল কত সেটা ক্যালকুলেশন করা দরকার। অ্যাজিউম দ্যাট ইউ আর অ্যান অ্যাসিস্ট্যান্ট টু দ্য চিফ ফাইন্যান্সিয়াল অফিসার, মানে কি আপনি সিএফও অ্যাসিস্ট্যান্ট। ইউর ফার্স্ট টাস্ক ইজ এস্টিমেটস আভান্স কস্ট অফ ক্যাপিটাল, এবং আপনার প্রধান কাজ হচ্ছে কি আভান্সের কস্ট অফ কত সেটা ক্যালকুলেশন করা। CFO has provided you with the following data which believes may be relevant to your task. CFO আপনাকে ফলোইং ডেটাগুলি দিয়েছে এবং এটা কি হয়তো আপনার ক্যালকুলেশনে কিছু সহায়ক হবে। ফার্মের ট্যাক্স রেট হলো 40%। The current price of avance is 12% coupon, semi-annual payment. Semi-annual payment, non-callable bonds. What is callable bond? What is non-callable bonds? Callable bonds কি আর non-callable bonds কি? তলবি আর অতলবি। না, কলেবল বন্ড, নন কলেবল বন্ড। কলেবল বন্ডটা কি? হুম। আর জানি না। কলেবল বন্ড, নন কলেবল বন্ড কি এটা? হ্যালো। স্যার কলেবল বন্ড হলো স্যার ইস্যুয়ার চাইলে স্যার ম্যাচুরিটির আগে টাকা ফেরত দিয়ে পেমেন্ট পেড করে দিতে পারে। রাইট, ঠিক আছে। সো আমার আর বলা দরকার আছে? মানে কলেবল বন্ড হচ্ছে, ধরেন কি আপনার 5 বছরের জন্য ইস্যু করলো একটা বন্ড, 5 বছর পরে এটা ম্যাচিউরড হবে অথবা রিডেমশন হবে। এখন দেখা গেল 2 ইয়ার্স অথবা 3 ইয়ার্স এর পরেই কি এটা আবার কি কল করতে পারে, কলেবল। ঠিক আছে, সো এটা হচ্ছে আপনার কলেবল বন্ড। রিমেনিং ম্যাচুরিটি হলো ম্যাচুরিটি ভ্যালু, কারেন্ট প্রাইস হলো 1153। আভান ডাজ নট ইউজ শর্ট টার্ম ইন্টারেস্ট বিয়ারিং ডেট অন এ পার্মানেন্ট বেসিস। সে কি কখনো শর্ট টার্ম ডেটটা ইন্টারেস্ট বিয়ারিং ডেট হিসেবে ইউজ করে না। নিউ বন্ড উড বি প্রাইভেটলি প্লেস উইদাউট নো ফ্লোটেশন কস্ট, এবং নতুন বন্ড যেটা ইস্যু করবে সেটা টোটালি প্রাইভেটলি প্লেসমেন্ট হবে, এবং এখানে কোনো ফ্লোটেশন কস্ট হবে না, মানে ইস্যু কোনো কস্ট হবে না। The current price of the firm 10% of টাকা 100 per bill quarterly dividend purchase preferred stock is 111 টাকা, মানে P0, মানে কারেন্ট প্রাইস অফ দ্য প্রিফার্ড স্টক হলো 111 টাকা করে। এই আভান্স কমন স্টক ইজ কারেন্টলি সেলিং ফর 50 টাকা পার শেয়ার। শেয়ার প্রাইস হলো 50 টাকা পার শেয়ার, ঠিক আছে। আভান্স কমন স্টক ইজ কারেন্টলি সেলিং ফর 50 টাকা পার শেয়ার। ইটস লাস্ট ডিভিডেন্ড হলো, মানে এটা হলো পি নট হলো 50 টাকা, আর ডিভিডেন্ড হচ্ছে 4 টাকা 19 পয়সা, মানে এটা হলো ডি নট, ঠিক আছে। এন্ড ডিভিডেন্ড আর এক্সপেক্টেড টু গ্রো এট এ কনস্ট্যান্ট রেট অফ 5%, এবং ডিভিডেন্ডটা কি 5% হারে বাড়বে, 5% হারে গ্রো করতে থাকবে, মানে এটা হলো জি এর মান।
ফর দ্য ফরসেবল ফিউচার। আভান্স বেটা, বেটা হলো 1.2, এটা কি অ্যাসেট বেটা না ইকুইটি বেটা? আভান্স বেটা এটা কি অ্যাসেট বেটা না ইকুইটি বেটা? ইকুইটি। কেন ইকুইটি বেটা? ডিভিডেন্ড তো ইকুইটি থেকে আছে। নো, এখানে বিষয়টা খেয়াল করতে হবে ক্যাপিটাল স্ট্রাকচারে আপনার ডিবেঞ্চার আছে কি নাই, অথবা লোন আছে কি নাই। এখানে যতটুকু পড়েছি আমরা, আমরা কিন্তু লোনের কিন্তু একটা কলেবল বন্ড, বন্ডের কিন্তু একটা ইয়া পেয়েছি। তার মানে আভান্সের যে বেটা আসবে সেটা হচ্ছে ইকুইটি বেটা, এটা রাইট ছিল আপনার কোশ্চেন। কিন্তু এক্সপ্লানেশনটা হলো যদি কোম্পানির ক্যাপিটাল স্ট্রাকচারে ডিবেঞ্চার থাকে অথবা লোন থাকে এটাকে বলা হয় কি ইকুইটি বেটা। আর যদি কোম্পানির ক্যাপিটাল স্ট্রাকচার অল ইকুইটি ফাইন্যান্স হয় এটাকে বলা হয় কি অ্যাসেট বেটা। অল ইকুইটি ফাইন্যান্স হলে এটাকে বলা হয় অ্যাসেট বেটা। দ্য ইয়েল টু টি বন্ড মানে রিস্ক ফ্রি রেট হলো 7%, and market risk premium RF minus RF, RM minus RF 6%. For the bond yield plus risk premium approach, the firm uses a risk premium of 4%. Bond yield plus risk premium মানে কি? বন্ড yield plus risk premium মানে কি? হুম, বন্ডের খরচ আর বন্ড yield plus risk premium, bond yield plus risk premium এটা কোন মানে ক্লিয়ার না স্যার। কি বলেন? রিকোয়ার্ড রেট অফ রিটার্ন। কস্ট অফ ইকুইটি ক্যালকুলেশন করে আমরা কি কিভাবে বলেন তো, কি কি মেথড? কস্ট অফ ইকুইটি, কস্ট অফ ইকুইটি আমরা কিভাবে ক্যালকুলেশন করি মনে আছে? কি মনে নাই? Growth without growth. হুম, ডিভিডেন্ড ভ্যালুয়েশন স্যার মেথড, ডিভিএম ডিবিএম স্যার। মেথড বলেন একটা আসলো, সিএপিএম মেথড, সিএপিএম মেথড 2, স্যার হচ্ছে গোল্ডেন গ্রোথ মেথড একটা ছিল। গর্ডনস গ্রোথ মডেল যেটা আরেকটা, হ্যাঁ গর্ডনস গ্রোথ মডেল আরেকটা আছে। আর এখনো আসলো নতুন আরেকটা বন্ড ইয়েল প্লাস রিস্ক প্রিমিয়াম। ঠিক আছে, এটা হলো যে আপনার বন্ড ইয়েল প্লাস রিস্ক প্রিমিয়াম, এটা হলো আরেকটা মেথড বাই হুইচ উই ক্যান ক্যালকুলেট দ্য কস্ট অফ ডেট। ঠিক আছে, কস্ট অফ ইকুইটি সরি। ঠিক আছে, এটার ফর্মুলাটা হচ্ছে যে আপনার বন্ড ইয়েল প্লাস রিস্ক প্রিমিয়াম হলো 4%, আর কস্ট অফ বন্ড যেটা হ্যাঁ সেটা হলো 10%। 10 + 4 এই 14% হলো কি আপনার কস্ট অফ ইকুইটি। এটা হলো আরেকটা মেথড, ঠিক আছে, কস্ট অফ ইকুইটি ক্যালকুলেশন করার জন্য। যাই হোক, আমি যখন ডিটেল দেখাবো তখন আবার বলবো। সো এই দেওয়া আছে। এখন বলছে আভান্স টার্গেট ক্যাপিটাল স্ট্রাকচার 30% ডেট, 10% প্রিফার্ড স্টক এন্ড 60% হলো কমন ইকুইটি। এটা হলো কি আবানের কি ক্যাপিটাল স্ট্রাকচার। ক্যাপিটালিস্ট। তার মানে ডেট আছে, প্রিফার্ড স্টক আছে, আর হলো ইকুইটি আছে। টু স্ট্রাকচার দ্য টাস্ক somewhat, CFO has asked you to answer the following questions. আপনাকে সিএফও কে এই ধরনের কোশ্চেনগুলি আনসার দেওয়ার জন্য বলেছে। What sources of capital should be included when you estimate Avans WCC? Should the cost be figured out on a before tax or after tax basis? Should the cost be historical or marginal cost? বুঝতে পেরেছেন? বলছে কোন কোন সোর্স গুলি আভান্সে ডাব্লিউএসসিসি ক্যালকুলেশন করার জন্য আপনি নিবেন, বলেন তো। তিনটেই তো আছে, তিনটে এখানে দুটো আছে। বেসিক্যালি আনসারটা দিবেন শর্ট টার্ম এবং লং টার্ম বেসিসে, শর্ট টার্ম এবং লং টার্ম বেসিসে। ঠিক আছে, আপনি এখানে কিছু কিছু বিশ্ব শর্ট টার্ম লোন, তারপরে অন্য অন্য কিছু বলা আছে, শর্ট টার্ম গুলি কোনোটাই নেওয়া যাবে না। এখানে বেসিক্যালি লং টার্ম যেগুলো আছে সেগুলো নিয়ে কি আপনার ডাব্লিউসিসি ক্যালকুলেশন করতে হবে। ওকে, এখন বলছে শুড দ্য কম্পোনেন্ট কস্ট বি ফিগার্ড অন বিফোর ট্যাক্স অর আফটার ট্যাক্স বেসিস?
আপনি যে ক্যালকুলেশনটা করবেন এই কস্টটা কি আফটার ট্যাক্স নেবেন না বিফোর ট্যাক্স বলেন তো? বিফোর ট্যাক্স। অবভিয়াসলি আফটার ট্যাক্স। কেন বিফোর ট্যাক্স নিব? আমরা কস্ট অফ ডেট ক্যালকুলেশন করি আফটার ট্যাক্স, ঠিক আছে? কস্ট অফ প্রিফার্ড স্টক নেই, প্রিফারেন্স শেয়ার আমরা আফটার ট্যাক্স নেই, সবকিছু আফটার ট্যাক্স নিয়ে থাকি। আবার যখন ডিভিডেন্ড দেই এটাও কিন্তু আফটার ট্যাক্স। তাহলে সব আফটার ট্যাক্স হবে। সো আফটার ট্যাক্স নিব। আবার বলছে should the cost be embedded cost or new marginal cost, embedded cost or new marginal cost, মানে হিস্টোরিক্যাল কস্ট নিব না মার্জিনাল কস্ট নিব? আমরা যে অঙ্কটা করতেছি এখন এটা কি আমরা এক্সিস্টিংটা করতেছি না মেজর এক্সপানশনটা নিয়ে কাজ করতেছি? কোনটা? কি বুঝাইতে পেরেছি? মানে আমরা যে এখানে অঙ্কটা দেওয়া আছে আবান টেকনোলজি, তার এক্সিস্টিংটা নিয়ে কাজ এক্সপানশনে। করতেছি না মেজর এক্সপানশন প্রোগ্রাম নিয়ে কাজ করতেছি, কোনটা? এক্সপানশনে। যদি এক্সপানশন প্রোগ্রাম হয় তার মানে মার্জিনাল যেটা আসতেছে সেটা নিয়ে আমরা কাজ করতেছি জি স্যার। নাকি? তার মানে কি এখানে আনসারটা কি হবে? আমরা অবশ্যই কি মার্জিনাল কস্ট নিয়ে কাজ করব, আমরা কখনো হিস্টোরিক্যালটা নিয়ে কাজ করব না। ক্লিয়ার? এক্সপানশন হলে মার্জিন হবে। হুম, ঠিক আছে। জি স্যার। এক মানে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট টোটালটাই হলো মার্জিনাল কস্ট, আসলে এটা কখনো কিন্তু আপনার ইয়ে নিয়ে হয় না, বুঝছেন? কখনো হিস্টোরিক্যালটা নিয়ে হয় না, হিস্টোরিক্যালটা হইলো আপনার অ্যাকাউন্টিং। জাস্ট এ মিনিট। তো 1 নম্বর রিকোয়ারমেন্ট কোনো কোশ্চেন আছে? আছে? না স্যার। ও তাহলে 2 নম্বর, হোয়াট ইজ দ্য মার্কেট ইন্টারেস্ট রেট অন অ্যাভান্স ডেট এন্ড ইস কম্পোনেন্ট কস্ট অফ ডেট? বুঝছেন? হোয়াট ইজ দ্য মার্কেট ইন্টারেস্ট রেট অন অ্যাভান্স ডেট এন্ড ইস কম্পোনেন্ট কস্ট অফ ডেট? কোশ্চেনটা কি আগে বুঝেন। মানে কস্ট অফ ডেট বের করতে বলছে, তাই তো? এবং ইটস কম্পোনেন্ট কস্ট অফ ডেট দুইটাই বের করতে বলছে। কস্ট অফ ডেট কত এবং ইটস কম্পোনেন্ট কস্ট অফ ডেট কত সেটা ক্যালকুলেশন করতে বলছে, তাই তো নাকি? জি স্যার। আচ্ছা, ওই যে 1 নম্বর যে আমরা ইয়াটা বললাম এখানে থিওরিক্যাল তো অনেক ডিসকাশন আছে। হ্যাঁ, আমরা যদি এক কথায় বলে ফেলছি এখানে কিন্তু ডিটেল এটা বলা আছে, আপনি একটু দেখে নেবেন। হ্যাঁ, আর 2 নম্বরটা বলছে কস্ট অফ ডেট এবং কি বলছে কম্পোনেন্ট কস্ট অফ ডেট। সো এখানে দেখেন কস্ট অফ ডেট যদি আমরা ক্যালকুলেশন করতে চাই, এখানে যে ইয়াটা বলা ছিল আপনার কুপনটা, হ্যাঁ কলেবল বন্ড বন্ড যেটা বলা ছিল, এটা কি আপনার এটা কি রিডেমেবল নাকি ইরিডেমেবল? রিডেমেবল না ইরিডেমেবল? রিডিমেবল। এই যে ম্যাচুরিটি জি ভ্যালু স্যার। ছিল, ম্যাচুরিটি ভ্যালু জি ছিল স্যার। তার মানে এটা রিডিমেবল ছিল। যদি রিনিউয়েবল। রিডিমেবল হয়, রিডিমেবল হলে কস্ট অফ ডেট ক্যালকুলেশন করার ফর্মুলা কি? হুম, কস্ট অফ ডেট আমরা কিভাবে ক্যালকুলেশন করব?
হ্যাঁ, আরে ট্রায়াল এন্ড এরর বেসিসে কি অবস্থা আপনাদের, ট্রায়াল এন্ড এরর বেসিসে, তাই না? সো এই অঙ্কটা হচ্ছে কি আপনার ট্রায়াল এন্ড এরর বেসিস, যদি আমরা এটা করতে চাই, সলিউশন করতে চাই, তাহলে কি কি ইনফরমেশন লাগবে বলেন, কি কি লাগবে, কি কি লাগবে? হ্যাঁ, 4টা ইনফরমেশন লাগবে। কি কি? হ্যালো, জি স্যার, হ্যালো, ট্যাক্স রেট কি কি লাগবে? মার্কেট রেট, তাই তো, মার্কেট রেট লাগবে, ফেস ভ্যালু লাগবে, তারপরে কুপন রেট লাগবে, আর হচ্ছে কি লাগবে, আর কি লাগবে? আপনাদের অবস্থা খুবই খারাপ অবস্থা। সো দেখেন, এখানে অঙ্কটা ছিল এটা ইন্ডিয়ান, ঠিক আছে, ইন্ডিয়ানের অঙ্ক। আমরা এই যে ইয়েল টু ম্যাচুরিটি, একটা ফর্মুলা আছে না, ইন্টারেস্ট প্লাস মার্কেট ভ্যালু ডিভাইডেড বাই, হ্যাঁ, মার্কেট ভ্যালু ডিভাইডেড বাই, হ্যাঁ, ওই যে এই ফর্মুলাটা দেখেন, এই ফর্মুলার মাধ্যমে এটা সলিউশনটা দেওয়া আছে। কিন্তু আসলে কি, আমি প্রেফার করি এটা এইভাবে করা, এই যে এখানে যেভাবে আমরা করছি, যে মার্কেট প্রাইস দেওয়া আছে 1153, ইন্টারেস্ট দেওয়া আছে হচ্ছে আপনার এই 6% ছিল, সরি 10% ছিল, ঠিক আছে, 36, আর হচ্ছে আপনার রিডেমশন ভ্যালু হলো 1000। দেখেন ইন্টারেস্ট রেট কিভাবে দেওয়া আছে, আমি দেখাই আগে। এখানে ইন্টারেস্ট রেট কত পার্সেন্ট ছিল দেখেন, 2 নম্বর ইনফরমেশনে 12% কুপন, সেমি অ্যানুয়াল পেমেন্ট, তার মানে দেখেন সেমি অ্যানুয়াল পেমেন্ট, 15 ইয়ার্স রিমেনিং, তার মানে 15 হয়ে যাবে কত? যেহেতু সেমি অ্যানুয়াল পেমেন্ট, তাহলে 15 ইয়ার্স হয়ে যাবে, 15 ইয়ার্স হয়ে যাবে 30 ইয়ার্স, আর 12% কুপন, এটা হয়ে যাবে 6%। ঠিক আছে, ক্লিয়ার? হ্যালো, জি স্যার। সো দেখেন আমাদের ট্যাক্স রেট কত পার্সেন্ট ছিল, ট্যাক্স রেট 40%। কত পার্সেন্ট? 40%। আমরা দেখেন 12%-এ 100 টাকার উপর ইয়ারলি ইন্টারেস্ট কত আসতেছে, 12%-এ ইয়ারলি ইন্টারেস্ট কত আসতেছে? 120, 120, জি। 120। তো হাফ ইয়ারলি কত, সেমিনুয়াল কত? 60 টাকা স্যার। 60। 60 টাকা। 60 টাকা হলো বিফোর ট্যাক্স, আফটার ট্যাক্স কত? 40% যাবে 36 টাকা। হ্যাঁ, 40% অ্যাডজাস্ট করেন, 36 টাকা। 36 টাকা। এই 36 টাকা নিয়েই আমরা কিন্তু এখানে কাজ করি, ঠিক আছে, ওকে। জি। আর মার্কেট প্রাইস ছিল 1153, আর রিডেমশন ভ্যালু হলো 1 পার ছিল রিডেমশন ভ্যালু, সো 1000 হচ্ছে রিডেমশন ভ্যালু। সো আমাদের দেখেন একটা পজিটিভ আসছে, একটা নেগেটিভ আসছে। সো এখন আমরা আইআর এর কস্ট অফ ডেট লোয়ার রেট, এনপিভি এট লোয়ার রেট ডিভাইডেড বাই এনপিভি এট হায়ার রেট, লোয়ার রেট মাইনাস এনপিভি এট হায়ার রেট ইনটু হায়ার রেট মাইনাস লোয়ার রেট, ওই বেসিসে আমাদের কস্ট অফ ডেট আছে 3.19%, ঠিক আছে। আর তাদের ক্যালকুলেশনে দেখেন, তাদের ক্যালকুলেশনে আসছে হলো আপনার এটা, তাদের ক্যালকুলেশনে আসছে হচ্ছে আপনার 6%, বাট এটা আমাদের ক্যালকুলেশনে আসছে কত, এটা 3.19%। বেসিক্যালি এখানে পার্থক্য আসার কারণ হচ্ছে আমরা তো হলে ট্রায়াল এন্ড এরর বেসিসে করেছি, আর তারা ডাইরেক্ট ফর্মুলার মাধ্যমে করেছে। এই ফর্মুলার কারণে করার কারণে তাদের সাথে আমাদের একটু ডিফারেন্সটা চলে আসছে। আমরা এইভাবে করলে এটা 6% আসবে, আর যদি আমরা ট্রায়াল এন্ড এরর বেসিসে করি তাহলে এটা 3.19% আসবে। স্যার এই, ওয়াইটিএম এর সূত্র দিয়েও করা যাবে, আবার হ্যাঁ হ্যাঁ, দুইটা দিয়ে করতে পারবে। এনপিভি দিয়েও করা যাবে। জি জি, আপনাদের সলিউশনে আছে ওয়াইটিএম। অনেক বেশি হয়ে গেল না? হ্যাঁ, একটু ডিফারেন্স চলে আসছে বেশি। অনেক বেশি, প্রায় হাফ এর মতো, হুম হুম, 50%। দুইভাবে করে দেওয়া আছে, আপনি যেটা প্রেফার করেন করেন। হ্যাঁ, যেহেতু পরীক্ষায় আসছে এটা, তো এটা দিয়ে করাটা বেটার।
কিন্তু এই ফর্মুলা মনে রাখতে গিয়ে তো বহুত ঝামেলা। সো 2 নম্বর রিকোয়ারমেন্ট কমপ্লিট। এখন 3 নম্বর দেখেন, হোয়াট আর দ্য কস্ট অ্যাসোসিয়েটেড উইথ রিটার্ন আর্নিংস। রিটার্ন আর্নিংস এর কস্ট আর কস্ট অফ ইকুইটির কস্ট দুইটাই কিন্তু সেম। হোয়াট ইজ দ্য আবান এস্টিমেটেড কস্ট অফ কমন ইকুইটি ইউজিং দ্য সিএপিএম অ্যাপ্রোচ। মানে কস্ট অফ রিটার্ন আর্নিংস কত, এবং বলছে হোয়াট ইজ দ্য আভান্স এস্টিমেটেড কস্ট অফ কমন ইকুইটি ইউজিং দ্য সিএপিএম অ্যাপ্রোচ। সিএপিএম মডেলে আপনার কস্ট অফ ইকুইটি কত সেটা ক্যালকুলেশন করতে বলছে। এখানে সিএপিএম এর ফর্মুলা দেওয়া ছিল, এই ইনফরমেশন দেওয়া ছিল, তাই না? সিএপিএম এর এই যে এতটুকুর মধ্যে, এখান থেকে কিন্তু আমরা সিএপিএম মডেলে আমরা কস্ট অফ ইকুইটি কত সেটা ক্যালকুলেশন করতে পারি। বলেন, এই যে দেখেন, কে ইকুয়াল টু আর এফ প্লাস আর এম মাইনাস আর এফ ইন্টু বেটা। তাহলে আর এফ দেওয়া আছে 7%, আর এম মাইনাস আর এফ দেওয়া আছে 6%, আর বেটা হলো 1.2। সো ওই বেসিসে আপনার 14.2% হচ্ছে কি কস্ট অফ ইকুইটি। ঠিক আছে? ক্লিয়ার? ক্লিয়ার? জি স্যার। কস্ট অফ ইকুইটি যদি এটা হয় তাহলে কস্ট অফ ডেট কত? বাকিটুকু কষ্ট অফ ডেট। নো নো নো, কস্ট অফ ডেটের ডেট কত হবে? 14.2 হবে না কম বেশি হবে? আসলে কস্ট অফ ডেটটা কি আর একটু আপনার কম হওয়ার কথা। কম হওয়ার কথা কারণটা হচ্ছে কেন দেখেন, যদি আমরা শেয়ার ইস্যু করতে চাই তাহলে কিন্তু একটা ফ্লোটেশন কস্ট লাগবে, তাই না? কিন্তু আপনার কস্ট অফ ডেটের মধ্যে কিন্তু কোনো ফ্লোটেশন কস্ট নাই, মানে এটা ইস্যু করার জন্য কোনো কস্ট খরচ কিন্তু নাই। এই কারণে ফ্লোটেশন কস্টটা মানে মার্কেট ভ্যালু থেকে, ইস্যু প্রাইস থেকে আপনার ফ্লোটেশন কস্টটা মাইনাস করতে হয়। মাইনাস করে তারপরে কি আপনার কস্ট অফ ডেট ক্যালকুলেশন করতে হয়, সরি কস্ট অফ রিটার্ন ক্যালকুলেশন করতে হয়। বাট এখানে যেহেতু নো ফ্লোটেশন কস্ট অলরেডি বলা ছিল, অঙ্কের মধ্যেই বলা ছিল, হ্যাঁ এখানে কোনো ফ্লোটেশন কস্ট নাই। সো কস্ট অফ ইকুইটি এবং কস্ট অফ ডেট, কস্ট অফ রিটার্ন দুইটাই কি সেম। ক্লিয়ার? জি স্যার। স্যার, ফ্লোটেশন কস্ট থাকলে কি ওটা বাদ যেত না? হ্যাঁ হ্যাঁ, তখন মার্কেট প্রাইস থেকে ফ্লোটেশন কস্টটা মাইনাস করতে হয়। জি স্যার। ওকে, সো 3 নম্বর রিকোয়ারমেন্ট কমপ্লিট। যদি কারো কোনো কনফিউশন থাকে বলেন। কনফিউশন আছে? আর 2 নাম্বার রিকোয়ারমেন্টে আর একটা কম্পোনেন্ট করছে। হ্যাঁ, ওই যে দুইটাই সেম, এখানে কোনো কম্পোনেন্ট নাই, একটাই। ঠিক আছে, এখানে কোনো কম্পোনেন্ট নাই, একটাই কস্ট অফ ডেট শুধু একটাই আছে, এই কারণে আর কম্পোনেন্ট অন্যগুলি করতে হবে না। মানে কম্পোনেন্ট কস্ট অফ ডেট তো আলাদাভাবে কিছু নাই। ওকে, তারপরে দেখেন, হোয়াট ইজ দ্য এস্টিমেটেড কস্ট অফ কমন ইকুইটি ইউজিং ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো অ্যাপ্রোচ। ডিসিএফ অথবা ডিবিএম মডেল দুইটাই কিন্তু এক, বুঝছেন? ডিসিএফ এবং হচ্ছে কি আপনার ডিবিএম দুইটাই কিন্তু এক। সো এখানে দেখেন আপনার ইনফরমেশন দেওয়া ছিল যে কমন ইকুইটি সেলিং হলো, শেয়ার প্রাইস হলো 50 টাকা, 50 পি নট হলো 50 টাকা, আর ডিভিডেন্ড হচ্ছে 4.19, ডি নট হলো 4.19, জি হলো 5%। হুম। ঠিক আছে, জি হলো 5%। আর কস্ট অফ, এখন বলছে কস্ট অফ ইকুইটি ক্যালকুলেশন করার জন্য, সবই তো দেওয়া আছে, তাহলে করেন। করেছেন? হ্যালো, কত আসলো?
এই যে দেখেন ডি নট 1 + জি পি নট প্লাস জি 4.19 4.19 প্লাস 5%, 50 টাকা 5%, সো আসলো কত 13.8%। ঠিক আছে, জি স্যার। সো এখানে আসলো 13.8, কে তে আসলো কত, সিএফএম মডেলে আসলো কত 14.2, মনে রাখেন কিন্তু এগুলি। এই তে আসলো 14.2, আর এখন আসলো হচ্ছে ডিসিএফ অ্যাপ্রোচে আসলো 13.8। এখন বললো 5 নম্বরে, হোয়াট ইজ দ্য বন্ড ইয়েল্ড প্লাস রিস্ক প্রিমিয়াম এস্টিমেট ফর আভান্স কস্ট অফ কমন ইকুইটি? বন্ড ইউনিট প্লাস রিস্ক প্রিমিয়াম। কস্ট অফ ডেট প্লাস ইএল প্লাস রিস্ক প্রিমিয়াম। কস্ট অফ ডেট হলো 10%, যেটা ক্যালকুলেশন ছিল ক্যালকুলেটিভ, বিফোর ট্যাক্সটা কিন্তু নিতে হবে 2 নম্বরে। হ্যাঁ, 2 নম্বরে ছিল 10%, আর বন্ড ইএল প্লাস রিস্ক প্রিমিয়াম হলো 4%, সো কস্ট অফ ইকুইটি হলো 14%। ঠিক আছে, স্যার কেডির সাথে মানে রিস্ক প্রিমিয়ামটা যোগ হ্যাঁ হলো এটা কেন? হলো কস্ট অফ ইকুইটি ক্যালকুলেশন করার আরেকটা ফর্মুলা নতুন। এই কারণে এটা অপরিচিত। হ্যাঁ হ্যাঁ, এটা আমরা ওইখানে পড়ি নাই। হুম। এটাই তো আমি আজকে প্রথমে বলছিলাম যে আমরা 3 ভাবে ক্যালকুলেশন করতে পারি, তাই না? একটা হচ্ছে সিএপিএম মডেল, একটা হচ্ছে ডিবিএম মডেল। ডিবিএম মডেলের মধ্যে আবার দুইটা ছিল, একটা হলো হিস্টোরিক প্যাটার্ন আর একটা হচ্ছে গর্ডনস গ্রোথ মডেল। ঠিক আছে, এখানে জি। দুইটা। আর আজকে লাস্টে যেটা আরেকটা পড়লাম, কস্ট অফ ইকুইটি হলো কস্ট অফ ডেট প্লাস ইএল প্লাস রিস্ক প্রিমিয়াম। ঠিক আছে, কস্ট অফ ডেট হলো 10%, ইএল প্লাস রিস্ক প্রিমিয়াম হচ্ছে 4%, এর টোটাল হলো 14%। তো কস্ট অফ ইকুইটি 14%। এই লাস্ট কোশ্চেন, হোয়াট ইজ ইউর ফাইনাল, সরি লাস্ট না আরো আছে, হোয়াট ইজ ইউর ফাইনাল এস্টিমেট ফর আরই? আমরা তো বলছিলাম কস্ট অফ ইকুইটি এবং কস্ট অফ রিটার্নিং যে সেম। তাহলে এখানে দেখেন কস্ট অফ ইকুইটি আমরা সিএফএম মডেল একটা ক্যালকুলেশন করলাম 14.2, আবার ডিসিএফ মেথডে আমরা 13.8, আবার এখন বন্ড ইয়েল প্লাস রিস্ক প্রিমিয়ামে বের করলাম আমরা 14%। তাহলে এখন বলছে ফাইনাল এস্টিমেট আরই মানে কস্ট অফ রিটার্নিংস কত বলেন? তাহলে আমরা কোনটা নিব? যেটা কম হবে। যেটা কম হবে না সেটা তো বলা যাবে না কোনটা কম হবে কোনটা বেশি হবে, তিনটার আহ, এভারেজ নিলে কেমন হয়? উম, উম, এভারেজ। এভারেজ করতে হবে। এখানে কিন্তু ফিডব্যাক পাচ্ছি না আমি। হোয়াট ইজ দ্য কস্ট অফ রিটার্ন আর্নিংস ওভারঅল? এভারেজ, তিনটার এভারেজ নিলে যেটা আসবে সেটাই হচ্ছে কি কস্ট অফ রিটার্ন আর্নিংস। ক্লিয়ার? ঠিক আছে, জি স্যার। Yes, এই যে sir. 14.2, Yes, sir. 14.8, 14%, এই তিনটার এভারেজ হলো 14%, সো 14% হচ্ছে কস্ট অফ রিটার্ন আর্নিংস। ওকে, রেশিও দিয়ে কিছু করতে হবে না। না না রেশিও দিয়ে কিছু করতে হবে না, রেশিও তো হলো কস্ট অফ ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটালের রেশিও কাজে লাগবে, কিন্তু অন্য কোথাও লাগবে না। পরে দেখেন 7 নম্বরটাও দেখেন, Avance estimate date if it issues new common stock, এই যে ফ্লোটেশন কস্ট চলে আসলো, flotation cost will be 15%. Avance incorporate the flotation cost into the DCF approach, এখন বলছে কি flotation কস্টটা তারা কনসিডার করেছে। What is the estimate of new issue common stock considering the flotation cost? তার মানে flotation cost হলে তাহলে আমরা কস্ট অফ ইকুইটি কিভাবে ক্যালকুলেশন করব? আমি বলছিলাম কি শুধু ইস্যু প্রাইস, আগের প্রাইস থেকে কোটেশন মানে কোটেশন কস্টটা। কস্টটা শুধু মাইনাস করতে হবে। তাহলে দেখেন এখানে আমরা ডিসিএফ এ কি করছিলাম, ডিসিএফ এ কাজ করেছিলাম D0 1 + G P নট প্লাস জি, আর এখানে পি নট কত 50 টাকা, এই 50 টাকা থেকে এখন 15% কি মাইনাস করতে হবে, তাহলে যা হবে তাই।
তাহলে 50 টাকা থেকে যদি 15%, তাহলে 50 টাকার 15% কত হয়? 7.5 টাকা। 50 টাকার 15% হচ্ছে 7.5 নাকি? 7.5 টাকা, ওকে। তাহলে এই 50 টাকা থেকে 7.5 টাকা মাইনাস করতে হবে, মাইনাস করে যেটা আছে সেটাই হবে কি আপনার 7.5 দিয়ে মাইনাস করে বাকি এটা দিয়ে কাজ করতে হবে। এই জায়গায় দেখেন, 42.5 দিয়া। ও সরি সরি, এটা করুন 0.15 করবেন, 0.15, এটা তো 100 টাকার উপরে 0.15, ঠিক আছে। এই যে 1 মাইনাস 0.15 এইভাবে করবেন, মানে একই রেজাল্ট আসবে, আপনারা যেটা 7.5 বলেছেন একই আসবে, বাট এইভাবে লিখবেন যে পি নট মাইনাস ফ্লোটেশন কস্ট, হ্যাঁ, পি নট মাইনাস ফ্লোটেশন কস্ট, এই ওইটা পরে গুণ দিয়ে দিলে তো সেম আসবে। একই আসবে, একই আসবে, একই আসবে, হুম। ঠিক আছে। হ্যাঁ, আমরা যদি এরকম ক্যালকুলেশন না করে অন্যভাবেও করি সেম অ্যান্সার আসে। হ্যাঁ সেম আনসারই আসবে। ওকে, বুঝছো? এখানে কোনো ইস্যু? 7 নাম্বার। D1 এসে কেন প্রথমে? আচ্ছা, 7 নম্বরে তো আমরা যেমন এখানে যে ফ্লোটেশন টেস্ট অন্য সূত্রগুলো ইউজ করতে পারতাম, এটা কেন করলাম? অন্য কি সূত্র আছে এখানে? ওই যে স্যার, আমরা তো মানে ইকুইটি ক্যালকুলেশন করার জন্য আরো 2টা সূত্র ইউজ না না, করেছিলাম। এখানে তো বলছে ডিসিএফ অ্যাপ্রোচ তো বলে দিয়েছে, তো ডিবিএম মডেল বলছে তো। ঠিক আছে ম্যাডাম। হ্যাঁ এখানে এই যে আপনি পড়েন নাই কোশ্চেন, কোশ্চেন পড়েন নাই কিন্তু, এই যে হুম, এখানে বলছে কিন্তু দেখেন ডিসিএফ অ্যাপ্রোচ। জি স্যার, যদি না বলতো তাহলে আমাদের তিনটাই করতে হতো। হ্যাঁ, যদি না বলতো তাহলে তিনোটা করা যেত না, অন্য জায়গায় তো আর মার্কেট প্রাইস নাই। দেখেন সিএফএম মডেলে কি মার্কেট প্রাইস ছিল যেখান থেকে আমরা হুম। প্রোটেকশন কস্টটা মাইনাস করতে পারতাম? না না না। সো একমাত্র ডিবিএম মডেলে কি আপনি মার্কেট প্রাইসের সাথে ফ্লোটেশন কস্ট অ্যাডজাস্ট করতে পারবেন, আদারওয়াইজ অন্য কোনো মেথডে আপনি ফ্লোটেশন কস্ট আপনি ইয়া করতে পারবেন না, কনসিডার করতে পারবেন না, ঠিক আছে। জি স্যার। এখন আসেন, হোয়াট ইজ দ্য আভান্স ওভারঅল ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল, ডাব্লিউসিসি কত সেটা বলছে। আমরা এখানে দেখেন লাস্টে একটা ওয়েট দেওয়া ছিল তার 30%, কস্ট অফ ডেট আমরা পেয়েছি, কস্ট অফ ইকুইটি আমরা পেয়েছি, কিন্তু কস্ট অফ প্রিফার্ড স্টক এটা কি আমরা পেয়েছেন? প্রিফার্ড স্টক, কস্ট অফ প্রিফার্ড স্টক কত এটা কি আমরা জানি? না। তাহলে আমরা ডাব্লিউসিসি ক্যালকুলেশন করতে গেলে আমাদের কিন্তু তিনটাই কিন্তু লাগবে, কস্ট অফ ডেট আমরা বের করেছি 3 নম্বর রিকোয়ারমেন্টে, কস্ট অফ কমন ইকুইটি এটা তো আমরা তিনটা মেথডের জন্য করেছি, বাট আমি বলবো কোনটা আমরা নিব, আর কস্ট অফ প্রিফার্ড স্টক কিন্তু আমরা করি নাই। কিন্তু একটা প্রিফার্ড স্টকের একটা ইনফরমেশন কিন্তু দেওয়া ছিল যে কি 10% ছিল তার ইন্টারেস্ট অথবা ডিভিডেন্ড, আর তার মার্কেট প্রাইস ছিল 111 টাকা। তাহলে ইন্টারেস্ট ডিভাইডেড বাই কি 111, তার মানে 10 ডিভাইডেড বাই কি 111, ইন্টারেস্ট ডিভাইডেড বাই কি মার্কেট প্রাইস, ইন্টারেস্ট ডিভাইডেড বাই মার্কেট প্রাইস, এই ফর্মুলার মাধ্যমে আপনি কিন্তু কস্ট অফ ডিফার্ড স্টক কত সেটা কিন্তু ক্যালকুলেশন করতে পারবেন, ঠিক আছে। তার মানে 10 টাকা ডিভাইডেড বাই কি 111 টাকা 10 পয়সা, এটা দিয়ে ভাগ করলেই কি আপনার যেটা আসবে সেটাই কি কস্ট অফ ডিফার্ড স্টক। ক্লিয়ার? ক্লিয়ার? জি স্যার। সো কস্ট অফ ডেট আসলো, কস্ট অফ প্রিফার্ড স্টক আসলো, কস্ট অফ কমন স্টক আসলো, কমন ইকুইটি আসলো। এখন আসেন আমরা ডাব্লিউসিসি ক্যালকুলেশন করি। আচ্ছা ডাব্লিউসিসি আমরা ক্যালকুলেশন করলাম, এরপর আরো কিছু ইগনোর ফ্লোটেশন কস্ট, তার মানে ফ্লোটেশন কস্ট যেটা আসছে সেটা নেওয়া যাবে না। হোয়াট ফ্যাক্টরস ইনফ্লুয়েন্স আভান্স কম্পোজিট ডাব্লিউসিসি, মানে ডাব্লিউসিসিটা কি কি ফ্যাক্টর ইম্প্যাক্ট করবে। Should the company use composite WCC as a hazard rate for each of its project, মানে আবার বলছে WCC কি সবসময় কি ইউজ করা উচিত এজ এ ডিসকাউন্ট রেট ফর তার প্রত্যেকটা প্রজেক্টের জন্য? আসেন এই কোশ্চেনের আনসার গুলি আমরা নিচে দেই। এই যে দেখেন কস্ট অফ ডিফার্ড স্টক আমরা বের করে নিলাম 9%, 10 ডিভাইডেড বাই 111.0, আর weight of debt into cost of debt plus weight of preferential into cost of preferential preferred stock
হ্যাঁ, ওয়েট অফ রিটার্ন ইজ ইন্টু ওয়েট অফ রিটার্ন ইজ না কস্ট ইকুইটি ইন্টু কস্ট অফ রিটার্ন, কস্ট অফ ইকুইটি। দেখেন এখানে 30% ছিল ডেট, তাই না? হ্যাঁ, 10% প্রেফারেন্সিয়াল আর 60% কমার্শিয়াল। ঠিক আছে, এটা কি করা হয়েছে বলেন তো? ট্যাক্স অ্যাডজাস্ট করা হয়েছে। 1 - 40 মানে 0.6, 10% হলো কস্ট অফ ডেট, আর আফটার ট্যাক্স আর 6%, 60% হচ্ছে 60%। 1 - T আর কি, এই কারণে 0.6 লেখা হয়েছে, ঠিক আছে। জি স্যার। আর কস্ট অফ ডেট ছিল, কস্ট অফ ডিফার্ড স্টক হলো 9%, এই যে 9%, আর 9% ছিল 10% ওয়েট, আর 60% ছিল কি আপনার ইকুইটি, কমন ইকুইটি 60%। আর কমন ইকুইটি আমরা নিচ্ছি হলো এভারেজ রেট 14%। আমি বলছিলাম কস্ট অফ ইকুইটি আমরা কোনটা নিব, আমাদের তো তিনটে আসছে, তো এখানে জি এভারেজটা স্যার। নিয়েছি আমরা। সো ডাব্লিউসিসি আসলো কত? 11.1%। 1%। বলেছিল যে ডাব্লিউসিসি কি কি ফ্যাক্টর ইনফ্লুয়েন্স করবে, আমরা ক্যালকুলেশন করতে গেলে গিয়ে আমরা যা যা পেয়েছি সবই কি ডাব্লিউসিসি ইম্প্যাক্ট করবে, বুঝছেন? দেখেন এখানে বলা আছে কি কি জিনিস আপনার ডাব্লিউসিসি কে ইম্প্যাক্ট করবে, এই যে পড়েন এই কয়েকটা আইটেম। ঠিক আছে, জি স্যার। সো দেখেন ফ্যাক্টর দ্য ফার্ম ক্যান নট কন্ট্রোল, লেভেল অফ ইন্টারেস্ট রেট এটা ফার্মের কন্ট্রোলে নাই, এটা ইম্প্যাক্ট করবে। ট্যাক্স রেট ইম্প্যাক্ট করবে, ক্যাপিটাল স্ট্রাকচার পলিসি ইম্প্যাক্ট করবে, ডিভিডেন্ড পলিসি ইম্প্যাক্ট করবে, ইনভেস্টমেন্ট পলিসি ইম্প্যাক্ট করবে। এই সব কিছুই কি আপনার ডাব্লিউসিসি কে ইম্প্যাক্ট করবে। আর লাস্ট আর একটা কোশ্চেন ছিল, এই যে আমরা যে ডাব্লিউসিসি যেটা নিলাম, এটা কি ডিসকাউন্ট রেট অথবা হার্ডল রেট হিসেবে আপনার প্রত্যেকটা প্রজেক্টে কি আপনি ইউজ করতে পারবেন কিনা? পারবেন? না, কেন পারবো না? এক এক প্রজেক্ট এক এক রকম। প্রজেক্টের এক এক প্রজেক্ট এক এক রকম, এটা বললে তো হবে না, কি কি কারণে পারবেন না? এক একটার ক্যাপিটাল স্ট্রাকচার কম হবে। এক একটা প্রজেক্ট এক একটা প্রজেক্টের ক্যাপিটাল স্ট্রাকচার ভিন্ন না। মানে কি কি জিনিস বলবেন, দুইটা জিনিস আমি সেটা জানতে চাচ্ছি। ডেপ্ট আর ইকুইটি। নো, দুইটা রিস্ক অনেকবার বলেছি আমি আপনাদের ক্লাসে, কেন ইউজ করতে পারবেন না? দুইটা রিস্ক যদি সেম হয়, দুইটা রিস্ক কি কি, তাহলে ইউজ করতে পারবেন। স্যার বিজনেস রিস্ক আর হচ্ছে বিজনেস রিস্ক আর ক্যাপিটাল রিস্ক, ফাইন্যান্সিয়াল রিস্ক, এই দুইটা রিস্ক ফাইন্যান্সিয়াল রিস্ক। তাহলে কি আপনি জি ইউজ করতে পারবেন, আদারওয়াইজ পারবেন না। ঠিক আছে, মানে এই দুইটা রিস্ক এক হইলে ইউজ করা যাবে, এক না হলে দুইটা ইউজ রিস্ক করা যদি যাবে না, তাই সেম তো? হতো, এই দুইটা রিস্ক যদি সেম হয়, তাহলে প্রত্যেকটা প্রজেক্টকে আপনি হার্ডল রেট হিসেবে ইউজ করতে পারবেন। ক্লিয়ার? জি জি স্যার। স্যার। তো এর কি আরো কোনো রিকোয়ারমেন্ট ছিল এই অঙ্কের? নাই কিন্তু। অঙ্কটা কি কঠিন? অনেক ইনফরমেশন দেওয়া আছে, কিন্তু কি আপনারা পরীক্ষার হলে একদম বরকায় যাবেন যদি এরকম কোশ্চেন আসে। ঠিক আছে, হ্যালো। জি স্যার। সো আশা করি এই অঙ্কটা জাস্ট হলো কি অনেক আগের অঙ্ক, যদিও বাট দিয়েছে হলেও অনেকগুলি ইনফরমেশন আছে, তো আপনাদের জন্য হেল্পফুল হবে। ওকে, জি স্যার। ঠিক আছে। এরপর আরেকটা অঙ্ক দেওয়া আছে, এটা কি করাবো কিনা, নাকি আমি পরে চ্যাপ্টার শুরু করব? দেখেন আমার, স্যার আমাদেরকে দিয়ে দেন, আমরা দেখবো, না পারলে আপনাকে বলবো, আমি আপনি এটা দিয়েছি, নেক্সট চ্যাপ্টার আপনাকে শুরু করেন। অলরেডি দিয়েছি এটা, হ্যাঁ হ্যাঁ, তাহলে স্যার এটা পেয়েছি। এটা আমি লাস্ট ক্লাসে দিয়েছি। জি স্যার। আর এটা আপনারা দেখেন 2014-তে আরেকটা অঙ্ক আছে, এটা আপনারা একটু ট্রাই করে বাসায় দেখেন, যদি না পারেন তাহলে আমি নেক্সট দিন ডিসকাস করবো, আমি পরে চ্যাপ্টারে চলে যাই। ঠিক আছে, জি স্যার।
আর এখানে আরেকটা অঙ্ক দেওয়া আছে, সেগুলো এটা বইয়ের অঙ্ক। এখানে আরো অনেক কিছু সিএপিএম এর কিছু অঙ্ক আছে, এগুলো বাসায় দেখেন আপনারা, ইনশাল্লাহ সব করেই পারবেন। ওকে, প্র্যাকটিসের জন্য আমি সবই দিয়ে দিচ্ছি আপনাদের, সলিউশন সহ আছে। তাহলে আমি কস্ট অফ ক্যাপিটাল আমি শেষ করি, এখানেই শেষ। ওকে, কারো কোনো কোশ্চেন থাকলে বলেন কস্ট অফ ক্যাপিটালের উপর। কস্ট অফ ক্যাপিটাল নিয়ে কোনো কোশ্চেন আছে? নো না? ওকে, তাহলে ক্যাপিটাল স্ট্রাকচার। অপারেটিং অপারেটিং লিভারেজ মানে অপারেটিং রিস্ক আর হচ্ছে ফাইন্যান্সিয়াল রিস্ক, দুটো কি জিনিস? অপারেটিং রিস্ক আর হলো বিজনেস রিস্ক, দুটাই কিন্তু সেম, কাছাকাছি, পার্থক্য নাই। তাহলে কাছাকাছি কেন? ক্ষুদ্র কিছু পার্থক্য তো আছে। বিজনেস রিস্ক এবং অপারেটিং রিস্ক দুটাই সেম। আর ফাইন্যান্সিয়াল গিয়ারিং তো জানি আমরা, নাকি? আচ্ছা, প্রথমে আসেন সেলস এবং ইবিআইটি। সেলস এবং ইবিআইটি, ঠিক আছে? সেলস এবং ইবিআইটি এই দুইটার যে রিলেশনটা, সেটাই হচ্ছে কি আপনার অপারেটিং লিভারেজ। তার মানে কি, আমি সেল করে, ধরেন আমি 100 কোটি টাকা সেল করলাম, তো আমাদের টার্গেট ছিল 30% অথবা 20%, মানে ইবিআইটি আমাদের একটা আর্ন করা। তো সেল করে আপনার ইবিআইটির যে রিস্কটা আছে, সেটাই হচ্ছে কি আপনার অপারেটিং লিভারেজ বা বিজনেস রিস্ক, ঠিক আছে? জি স্যার। এখানে দেখেন, ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ এক্সিস্ট হোয়েন পার্সেন্টেজ চেঞ্জ ইন ইবিআইটি, মানে ইবিআইটির চেঞ্জ যতটুকু হইলো, আবার চেঞ্জ ইন সেলস, এটা যদি গ্রেটার দেন 1 হয়, তাহলে আপনি ধরে নেবেন এখানে কি আপনার অপারেটিং লিভারেজ আছে। বুঝতে পেরেছেন? 1% বেশি সেল চেঞ্জ হলে এটাতে অপারেটিং লিভারেজ আসছে। হুম। মানে ধরেন ইবিআইটিটা চেঞ্জ হলো 1-এর উপরে, মানে গ্রেটার দেন 1, ঠিক আছে? পার্সেন্টেজ চেঞ্জ ইন সেলস আর পার্সেন্টেজ চেঞ্জ ইন ইবিআইটি যদি হয়, 1-এর বড় হয়, তাহলে এখানে কি আপনার অপারেটিং লিভারেজ আছে। এখানে যত বেশি আসবে অপারেটিং লিভারেজটা তত বেশি, মানে রিস্ক তত বেশি। স্যার লিভারেজ মানে রিস্ক? সরি, লিভারেজ মানে কি রিস্ক? রিস্ক, রিস্ক, জি জি জি। মানে সেলসে যত পার্সেন্ট কমবে বা বাড়বে, লিভার গিয়ারিং কে ইবিআইটি বোঝায়, যত লোন কে পার্সেন্ট বোঝায়। কমলে বা বাড়লে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওইটাই গিয়ারিং অপারেটিং। লিভারেজ বেসিক্যালি হলো আপনার লোন কে বোঝায়, লোন লোন, ঠিক আছে? লোন রিস্ক। আর এখানে এখানে অপারেটিং লিভারেজের ক্ষেত্রে আমরা অপারেটিং রিস্কই বলতেছি আর কি। আবার ফাইন্যান্সিয়াল গিয়ারিং কিভাবে বুঝবো? ধরেন ইবিআইটি আসলো, কিন্তু ইবিআইটি থেকে ইন্টারেস্টটা দেওয়ার পর আপনার আর ইআইটি, আর্নিং আফটার ট্যাক্স থাকলো না, তবে ইবিডি থাকলো না, আর্নিংস বিফোর ট্যাক্স আপনার সাফিসিয়েন্ট থাকলো না, তাহলে আপনার ফাইন্যান্সিয়াল রিস্ক কি অনেক হাই। ক্লিয়ার? আরেকবার স্যার। মানে ইবিআইটি আসলো, মনে করেন আপনার 500 কোটি টাকা, আপনার এই বছর ইবিআইটি আর্নিংস বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্স আসলো 500 কোটি টাকা, মাইনাস ইএটি। ইন্টারেস্ট, ইন্টারেস্ট মাইনাস করলেন 650 কোটি টাকা, তাহলে 500 কোটি টাকা হলো আপনার ইনকাম ইবিআইটি, আর মাইনাস করলেন কি 600 কোটি টাকা, তাহলে আপনার নেগেটিভ কত থাকলো? নেগেটিভ এসে গেল। তার মানে কি, আপনার ইবিআইটি সাফিসিয়েন্ট থাকলো, কিন্তু আপনার ইন্টারেস্টের কারণে আপনার ইবিআইটিটা কি সাস্টেন করলো না। এই যে ওটা আমরা বলবো ফাইন্যান্সিয়াল রিস্ক। ফাইন্যান্সিয়াল গিয়ারিং অথবা ফাইন্যান্সিয়াল লিভারেজ, বুঝছি স্যার। মানে ইন্টারেস্ট এক্সপেন্স কে কভার করার জন্য আপনার সাফিসিয়েন্ট কি ইবিআইটি থাকবে কিনা। ওকে,
জি স্যার। ডেট টু ফাইন্যান্সিয়াল রিস্ক মেজারমেন্ট করে সিস্টেম দুইটা, একটা ডেট টু ইকুইটি রেশিওর মাধ্যমে করতে পারবেন, অথবা ইনকাম টার্মস হলো ইন্টারেস্ট কাভারেজ রেশিওর মাধ্যমে আপনি এটা মেজারমেন্ট করতে পারবেন। এই ট্রেডিশনাল ভিউ অফ এ ক্যাপিটাল স্ট্রাকচার। হ্যাঁ, ট্রেডিশনাল ভিউ অফ ক্যাপিটাল স্ট্রাকচার। অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার বলতে কি বোঝায়, আসলে এটা হচ্ছে এখানে কথা। তো অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার বলতে কি, আসলে কি বোঝায় এটা বলে তো, হোয়াট ইজ অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার? এমন একটা ক্যাপিটাল স্ট্রাকচার যেখানে আমার মুনাফা সর্বোচ্চ থাকে। যেখানে আমার প্রফিট সর্বোচ্চ থাকবে। প্রফিট সর্বোচ্চ থাকবে, এটা বলতে কি বোঝায়? প্রফিট দিয়ে কখনো কিন্তু অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার বোঝায় না। কস্ট মিনিমাম থাকবে। ও ডাব্লিউসিসি সবচেয়ে মিনিমাম থাকবে, আর স্যার ইকুইটির পরিমাণ বেশি থাকবে ভ্যালু স্যার। অফ দ্য ফার্ম সবচেয়ে হাইয়েস্ট হবে, ভ্যালু অফ দ্য ফার্ম সবচেয়ে হাইয়েস্ট হবে, মানে ভ্যালু, কোম্পানির ভ্যালুয়েশন সবচেয়ে হাইয়েস্ট হবে, আর হাইস্ট। ডাব্লিউসিসি কি সবচেয়ে লোয়েস্ট হবে। এটাই হলো অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার। ট্রেডিশনাল ডাব্লিউএইচও ফার্ম বলতে বুঝাচ্ছে। ট্রেডিশনাল ভিউতে এরকম কোনো পার্সেন্টেজ নাই যে 70%, 30%, 65, 35, হ্যাঁ, অথবা 80-20, ডেট হলো 80, 20 হলো ইকুইটি, অথবা উল্টা 20% ডেট, 80% ইকুইটি, এরকম হলে অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার। ট্রেডিশনাল ভিউতে এরকম কোনো ভিউ নাই। ট্রেডিশনাল ভিউ বলতেছে আসলে এটা হলো স্পেসিফিক্যালি বলা যাবে না, আপনার এটা হলো ট্রায়াল এন্ড এরর মেথড, এবং যেই মেথডে অথবা যেই পয়েন্টে আপনার ভ্যালু অফ দ্য ফার্ম সবচেয়ে হাইয়েস্ট এবং ডাব্লিউসিসি সবচেয়ে লোয়েস্ট, এটাই হচ্ছে কি আপনার অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার। ক্লিয়ার? ক্লিয়ার? বুঝছো? সো এখন আসেন অপটিমাম ক্লিয়ার ক্যাপিটাল স্যার। স্ট্রাকচার কিভাবে বুঝবো, হ্যাঁ, সেটা এই পয়েন্টগুলি ট্রেডিশনাল ভিউটা পড়ি। 1 নাম্বার পয়েন্ট পড়েন, আপনারা পড়েন, এটা পড়তে হবে, না পড়লে বুঝবেন না কিছুই। 1 নাম্বার পড়েন। Money is carrying level. The cost of debt remain unchanged after a certain level. However, financial risk to the lender increases. Return of higher return. অল ক্যাপিটাল স্ট্রাকচার হলো ইকুইটি ক্যাপিটাল স্ট্রাকচার নিয়ে স্টার্ট করলো, মানে এখানে কোনো ডেট নাই। এখন কোম্পানি কি করলো, অ্যাজ দ্য কোম্পানি ইনক্রিজ ইস গিয়ারিং লেভেল, মানে ডেট আস্তে আস্তে বাড়াইতে থাকলো, কস্ট অফ ডেট রিমেইনস আনচেঞ্জ, নাকি? জি, ধরেন 100% ইকুইটি ছিল, তারা এখন করলো কি 10% ডেট ডেপ দিল, ডুবে গেল। 10% ইকুইটি, কস্ট অফ ডেট কোনো চেঞ্জ আসবে না। আপনার সার্টেন লেভেল, সিগনিফিকেন্ট লেভেল, ধরুন 50-50 হয়ে গেল, তখন কি হবে, আস্তে আস্তে ফাইন্যান্সিয়াল রিস্ক অ্যারাইজ করবে। দ্য ফাইন্যান্সিয়াল রিস্ক অফ দ্য লেন্ডার ইনক্রিজেস, দে আস্ক ফর হায়ার রিটার্ন। যখন 10% ডেট, তখন তো ডেট হোল্ডার কোনো রিস্ক ফিল করবে না। যখন 60% হয়ে যাবে, 60% ডেট আর 40% ইকুইটি, তখন কিন্তু ডেট হোল্ডাররা বললে ভাই আপনার ক্যাপিটাল স্ট্রাকচার কিন্তু অনেক রিস্ক, তখন তারা বলবে কি আমাকে একটু ইন্টারেস্ট রেট বাড়ায় দেন, বলবে কি না? জি স্যার। তো ডেট কোন লেভেলে গেলে, সিগনিফিকেন্ট লেভেলে গেলে আপনার কস্ট অফ ডেট বাড়তে থাকবে। ওকে, এত এই পয়েন্ট আমরা নিলাম। 2 নম্বর, দ্য ইকুইটি হোল্ডার ফর দ্য অ্যাবাভ রিজন, উপরের রিজন মানে 1 নাম্বার রিজন, যে ডেট সিগনিফিকেন্ট লেভেলে বেড়ে গেছে, এখন ডেটটা রিপেমেন্ট করার দায়িত্ব কার? ডেট রিপেমেন্ট করার দায়িত্ব কার? ইকুইটি হোল্ডারের। ইকুইটি হোল্ডারের। ইকুইটি হোল্ডাররা বলবে কি, আগে আমার 90 টাকার এগেনস্টে 10 টাকা ডেট ছিল, আর এখন আমার 40 টাকার এগেনস্টে 60 টাকা ডেট হয়ে গেছে, বলবে কিনা? বলবে। তারা বলবে না আমরা মোর রিস্ক ক্যাটার করতেছি। হুম। তখন বলবে দ্য ইকুইটি হোল্ডার ফর দ্য অ্যাবাভ রিজন অলসো ইনক্রিজেস দ্য কস্ট অফ ইকুইটি, দেয়ার রিকোয়ার্ড রিটার্ন, অলদো দ্য কস্ট অফ ইকুইটি গোজ আপ, দ্য ইন্টারেস্ট রেট বেনিফিট আর নট কমপ্লিটলি অফসেট বাই দিস ইনক্রিজেস। এখন কি হবে, আপনার কস্ট অফ ইকুইটি আস্তে আস্তে বাড়তে থাকবে। কস্ট অফ ইকুইটি বাড়তে থাকলে আপনি কস্ট অফ ডেট থেকে আপনি যে বেনিফিটটা পেয়ে পাবেন, এটা আর অফসেট হবে না। তখন কি হবে, ডাব্লিউসিসি উইল স্টিল দ্য ফলোইং, মানে তখন ডাব্লিউসিসি টা কি আস্তে আস্তে বেড়ে যাবে। বেড়ে যাবে। 1 আর 2 ক্লিয়ার? হ্যাঁ, জি। জি স্যার, কিন্তু ইকুইটির খরচ বাড়বে কেন স্যার? ইকুইটির ওই যে রিস্ক টেকার, রিস্কের সাথে রিটার্নের একটা সম্পর্ক আছে,
আগে 90 টাকার এগেনস্টে 10 টাকা রিস্ক ছিল, আর এখন 40 টাকার এগেনস্টে 60 টাকা রিস্ক। তাহলে রিস্ক বাড়লো না? রিস্কের সাথে তো রিটার্নের একটা সম্পর্ক আছে, তো, ঠিক আছে? জি স্যার। পাঁচটার দিকে। সো 2 নম্বর পয়েন্ট ক্লিয়ার। 3 নম্বর, হাউয়ার এজ দ্য বোরোইং ইনক্রিজেস, হ্যাঁ যেহেতু বোরোইং ইনক্রিজ হচ্ছে, দ্য ইকুইটি হোল্ডার বিকজ অফ দ্য মাস ইনক্রিজ রিস্ক পারসেপশন অফ দ্য কোম্পানি বি আস্কিং ফর মোর রিটার্ন। তার মানে তারা মোর রিস্কের কারণে মোর রিটার্নের কথা বলবে। There will be a level when the required equity returns will more than the offset of the interest tax benefit borrowing. At this level, WCC will start rising. The level is the optimum capital structure level. The level is the optimum capital structure level. তাহলে দেখেন প্রথমে কি হলো দেখেন, আপনি কস্ট অফ ডেট দেন, অল ইকুইটি ফাইন্যান্স ছিল, আপনার কস্ট অফ ইকুইটি অনেক হাই, আপনি ডেট দিলেন, ডেট দেওয়ার পর আস্তে আস্তে কি কমতে থাকলো, কস্ট অফ ইকুইটি আস্তে আস্তে আগের জায়গায় ছিল, কস্ট অফ ডেট ইন্ট্রোডাকশনের কারণে আপনার ডাব্লিউসিসি কমতে থাকলো। এখন যখনই আপনি কি কমতেছে কমতেছে আর আপনি ডেট বাড়াচ্ছেন বাড়াচ্ছেন, ডাব্লিউসিসি কমতেছে ডেট বাড়াচ্ছেন, এখন ডেটটা যখন সিগনিফিকেন্ট লেভেলে চলে আসলো, আবার কি হলো, এটা না কমে আবার কি টার্ন অ্যারাউন্ড করলো, আবার বেড়ে গেল। এখন ওনারা 3 নম্বর পয়েন্টে বলতেছে, এই যে পয়েন্টটা, যে পয়েন্টের সবার লাস্টে ছিল, আইসে আবার যখন টার্ন করলো উপরের দিকে, হ্যাঁ এই যে পয়েন্টটা, এই পয়েন্টটাই হচ্ছে কি আপনার অপটিমাম কিউটেন্স। ঠিক আছে? স্যার এটা একটু আবার বলেন স্যার, বুঝতে পারিনি। জি না, স্যার। আপনার অল ইকুইটি ফাইন্যান্স কোম্পানি, অল ইকুইটি, প্রথমে সব শেয়ার আমার ইকুইটি শেয়ার, কোনো অল এক্সট্রা ডেট টেট নেই, কিছু নেই। ইকুইটি ডিভিডেন্ড কত পার্সেন্ট দেন? 30%, 40%, এরকম ডিভিডেন্ড দিতেন। আপনার কি হলো, কস্ট অফ কস্ট অফ কস্ট অফ ক্যাপিটাল। ক্যাপিটাল 30% হয়ে যেত, ডাব্লিউসিসি 30%। আস্তে আস্তে ডেট ইউজ করলেন 8%, 9%-এ, তাহলে ডেট হলো 9%, আর 30% হচ্ছে কি আপনার কস্ট অফ ইকুইটি। তাহলে দুটো অ্যাভারেজ করলে আস্তে আস্তে কমতে থাকলো, ঠিক আছে? কমতেছে, যখন আপনি সিগনিফিকেন্ট লেভেলে চলে আসলেন, ধরেন 60%, 60%-এর জায়গায় আপনার কস্ট অফ ডেট হয়ে যাবে হতো কত, আপনার হয়ে যাবে কস্ট অফ ডেট হয়ে যাবে, এটা ধরেন হলো 13%। আবার কস্ট অফ ইকুইটি হোল্ডার কি 30% ছিল এতদিন, এখন তারা বলবে ভাই আমাদের মোর রিটার্ন দেন, তো এটা হয়ে যাবে এখন কস্ট অফ ইকুইটি হয়ে যাবে 50%। তারা 50% রিটার্ন এক্সপেক্ট করবে, কারণ আগে ছিল আপনার 0% ডেট, আর এখন হয়ে গেছে 60% ডেট। 60% ডেট হওয়ার কারণে তারা 30%-এর জায়গায় তারা এখন ক্লেম করবে 50%। তাহলে দেখেন, ওই যে ঠিক তার আগের পয়েন্টটাই যখন আস্তে আস্তে আপনার ডেট ইউজ করতেছিলেন, তখন ইকুইটি হোল্ডাররা কিন্তু 30%-ই ছিল, আর ডেট হোল্ডাররা আস্তে আস্তে ইনজেক্ট হচ্ছিল, এবং তাদের ইয়াটাও কি আস্তে আস্তে কম ছিল, তখন ডাব্লিউসিসিটা কিন্তু একটু কম ছিল। বাট একটা সার্টেন লেভেলের পর ইকুইটি হোল্ডাররা মোর রিটার্ন এক্সপেক্ট করবে, এবং ডেট হোল্ডাররাও কি তাদের রিটার্নটা বাড়ায় দিবে। বাড়ায় দেওয়ার কারণে আগের যে পয়েন্টটা ছিল, এই পয়েন্টটা থেকে আবার এটা কি ইন্টারেস্ট রেটটা, ডাব্লিউসিসিটা কি কস্ট অফ ক্যাপিটালটা আবার বেড়ে যাবে। অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার বলতেছে যেই পয়েন্টে আপনার ডাব্লিউসিসি যে সবচেয়ে লয়েস্ট ছিল, এটাই হচ্ছে কি আপনার ক্যাপিটাল স্ট্রাকচার। ঠিক আছে। ক্লিয়ার? জি স্যার। সো 4 নম্বর পয়েন্টে বলতেছে at the optimum level the value of the company will be maximized. At the optimum level the value of the company will be maximized, মানে ডাব্লিউসিসি যেখানে কম, সেখানে কি ভ্যালু অফ দ্য ফার্ম সবচেয়ে ম্যাক্সিমাইজ থাকবে। Reason is that at this level the lowest WCC KO is applied to the net operating cash flows. The result is highest present value of such cash flows. The traditionalists thus conclude that KO depends on gearing of the company, and there is a no optimum capital structure. The above view is demonstrated graphically as follows. তার মানে স্পেসিফিক কোনো আপনার অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার নাই। আনসার ইজ, যেখানে ডাব্লিউসিসি সবচেয়ে লোয়েস্ট আর ভ্যালু অফ দ্য ফার্ম সবচেয়ে ম্যাক্সিমাইজ হবে, এটাই হচ্ছে কি অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার। তো এখানে দেখেন, যদি আমরা গ্রাফিক্যালি বলি, কস্ট অফ ইকুইটি প্রথমে আপনার দেখেন আস্তে আস্তে ওই একই রকম ভাবে যাচ্ছে, 30%, 30%, 30%। আর কস্ট অফ ডেট দেখেন আস্তে আস্তে ইউজ করতেছেন, কমতেছে 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 কমতেছে। ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল মাঝেরটা, কে ওটা আস্তে আস্তে কমতেছে কমতেছে। বাট যখনই আপনি ডিয়ারিং লেভেলটা একটু সিগনিফিকেন্ট লেভেলে বাড়াই ফেলছে,
তখন কস্ট অফ ইকুইটিও বাড়তেছে, কস্ট অফ ডেটও বাড়তেছে, এবং ওভারঅল কস্ট অফ ক্যাপিটালও কি আপনার বেড়ে যাচ্ছে, ওটাও কি বেড়ে যাচ্ছে। ঠিক আছে? জি স্যার। তো এই যে ওপি লেভেলটা সেটা হচ্ছে কি অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার। অপটিমাল। ঠিক আছে? হ্যালো, জি স্যার, ঠিক আছে। কোনো কোশ্চেন? না স্যার, একটু ঠিক আছে। সো ট্রেডিশনাল ভিউ শেষ, এখানেই ট্রেডিশনাল ভিউ, আর কোনো ইস্যু নাই ট্রেডিশনাল ভিউ। যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে বলতে পারেন। ওকে, এখন আছেন এম এম অ্যাপ্রোচ। এম এম সাহেব 1958 এবং 1963 দুইটা উনি আপনার থিওরি দিয়েছে। 1958 সালেরটায় ওনার কোনো ট্যাক্স ছিল না, কিন্তু 1963 সালেরটায় ট্যাক্স ছিল। যখন নো ট্যাক্স মডেল, দ্যাট মিনস 1958 সালের থিওরিটা উনি দুইটা কোম্পানিকে ভাগ করেছে, একটা হলো বেলুট ফার্ম, একটা হলো গিয়ার্ড ফার্ম, আর একটা হলো আনগিয়ার্ড ফার্ম। মানে একটা হলো গিয়ার্ড, যে কোম্পানির ক্যাপিটাল স্ট্রাকচারে ডিবেঞ্চার আছে অথবা ডেট আছে এটাকে বলা হয় গিয়ার্ড ফার্ম। আর যে কোম্পানির ক্যাপিটাল স্ট্রাকচারে নো লোন অথবা নো ডিবেঞ্চার অথবা লো আপনার বন্ড, এটা হচ্ছে আনগিয়ার্ড ফার্ম। ঠিক আছে? এখন কি বলতেছে, যখন ট্যাক্স মডেল ছিল না তখন বিলো অফ দ্য আনগিয়ার্ড ফার্ম ইকুয়াল টু বিলো অফ দ্য লিভার্ড ফার্ম। মানে বিলো অফ দ্য লিভার্ড ফার্ম এবং বিলো অফ আনগিয়ার্ড ফার্ম দুইটাই কি সেম। বুঝতে পেরেছেন? যখন ক্লিয়ার? যখন কোনো ট্যাক্স থাকবে না, জি স্যার। ট্যাক্সের ইম্প্যাক্ট। ঠিক আছে? 1958 সালের যে থিওরিটা দিয়েছে, বিল অফ লিভার্ড ফার্ম বিল অফ আনলিভার্ড ফার্ম দুইটাই সেম। তো এখানে ডাব্লিউসিসি যাই আসুক না কেন, যদি বিল অফ দ্য ফার্ম চেঞ্জ না হয় তাহলে কি আপনার অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার আসবে না। তাহলে এই পয়েন্টে উনি বলতেছে আসলে অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার বলতে কিছু নাই, বিল অফ লিভার্ড ফার্ম এবং বিল অফ লিভার্ড ফার্ম দুইটা আনলিভার্ড ফার্ম দুইটাই কি সেম, কোনো পার্থক্য নেই। ক্লিয়ার? কিন্তু ক্লিয়ার এটা তো প্র্যাকটিক্যালি ইয়ে নাই, কারণ ট্যাক্সের এফেক্ট তো সবখানে আছে। তারপরে আসেন 1963 সালে, 1963 উনি বলতেছে কি আসলে এই যে এখানে দেখেন বিল অফ গিয়ার্ড ফার্ম ইকুয়াল টু রাইট সাইডে যেটা দেওয়া আছে বিল অফ লিভার্ড ফার্ম এবং বিল অফ আনগিয়ার্ড ফার্ম দুইটাই সেম। লেভেল অফ গিয়ারিং যাই চেঞ্জ করি না কেন, লিভার্ড আনলিভার্ড দুইটাই কি সেম, ডাব্লিউসিসির কোনো চেঞ্জ নাই। হ্যাঁ, তো এই কারণে কি বিল অফ লিভার্ড ফার্ম এবং বিল অফ আনলিভার্ড ফার্ম দুইটার মধ্যে কোনো পার্থক্য নেই। এখন দেখেন উনি 1958 সালে এসে 63 সালে এসে বলতেছে যখন ট্যাক্সের ইম্প্যাক্ট থাকবে, দেখেন ট্যাক্স ট্যাক্স যদি আসে তাহলে এখানে দেখেন আমি ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের আপনার প্রথম ক্লাসে আমি বলেছিলাম আসলে এখানে আমরা অ্যাকাউন্টিং এ তো বলি ইন্টারনাল পার্সন এক্সটার্নাল পার্সন। ইন্টারনাল পার্সন কারা? ইন্টারনাল পার্সন হচ্ছে ইকুইটি হোল্ডাররা, আর এক্সটার্নাল পার্সন হচ্ছে ডেট হোল্ডাররা, তাই না? ডেট হোল্ডার প্লাস থার্ড পার্টি যারা আছে তারা হলো কি এক্সটার্নাল পার্সন। বাট ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টে বলতেছে আসলে এক্সটার্নাল পার্টি বলতে বেসিক্যালি শুধু এনবিআর কে বোঝায়, ট্যাক্স অথরিটি কে বোঝায়, আর বাকি সবাই হচ্ছে কি আপনার ইন্টারনাল পার্সন। তার মানে ডেট হোল্ডার হোক, ইকুইটি হোল্ডার হোক, প্রিফারেন্স শেয়ার হোল্ডার হোক, লোন হোল্ডার হোক, যাই হোক না কেন সবাই হচ্ছে কি ইন্টারনাল পার্সন। স্যার, এটা হলো সবাই কাজের বিনিময়ে টাকা নেই, আর এনবিআর তো কাজ করার টাকা নেই। জি 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 জি, ঠিক আছে, ওই আপনার কনসেপ্টই কাজ করছে আর কি। সো এক্সটার্নাল পার্সন অনলি হচ্ছে কি আপনার এক্সটার্নাল পার্সন হচ্ছে অনলি এনবিআর। সো এখানে বলতেছে যখন ট্যাক্স আসতেছে তখন আমরা যখন যদি ডেট ইউজ করি, তাহলে ডেট ইউজ করি, ধরেন আপনার 100 কোটি টাকা ইনকাম হলো, আপনার 100 কোটি টাকা ইনকাম হলো, এই 100 কোটির মধ্যে কোনো ডেট হোল্ডার নাই, তাহলে আপনার 40% যদি ট্যাক্স হয় তাহলে 40% কত টাকা ট্যাক্স হোল্ডারকে এনবিআর কে দিয়ে দিতে হবে বলেন? 40। 40 কোটি টাকা। 40 কোটি টাকা দিয়ে দিবে বা 60 কোটি টাকা আপনার কোম্পানিতে থাকবে। ধরেন আপনার 20 কোটি টাকা হলেও আপনার কি ইন্টারেস্ট আছে, তাহলে 100 মাইনাস 20 বাকি থাকলো কত? 80। 80। 80। 40% ট্যাক্স গভর্নমেন্টকে দিবেন, তাহলে কত টাকা আসতেছে? 32 কোটি। 32 টাকা। 32 কোটি টাকা। আগে কত ছিল? 40 কোটি। 40 কোটি টাকা। তার মানে কোম্পানির ইন্টারনালি থাকতেছিল আগে হলো 60 কোটি টাকা,
আর এখন কত থাকতেছে ইন্টারনালি? বত- ও আর এখন 32 মাইনাস 80, 32 মানে 100, আট, ও 68, 68 কোটি টাকা। তার মানে 68 কোটি টাকা। আগে ছিল 60 কোটি, কোম্পানি 60 কোটি টাকা কোম্পানির মধ্যে ছিল, আর 40 কোটি টাকা বের হয়ে যাচ্ছিল। আর এখন 100 কোটি টাকার মধ্যে দেখেন 68 কোটি টাকায় কি আপনার থাকতেছে, আর 32 কোটি টাকা কি বের হয়ে যেতেছে। ক্লিয়ার? ক্লিয়ার। বুঝছেন? ক্লিয়ার। তার মানে কি, এই যে আপনার ট্যাক্সের কারণে আপনার কোম্পানির বেনিফিট হলো কত, 8 কোটি টাকা। 8 তার মানে কি, আপনি ডিবেঞ্চার যত বেশি ইউজ করবেন, আপনি ট্যাক্স শিল কি তত বেশি পাবেন। ট্যাক্স শিল বেশি পাওয়ার বেশি। কারণে তত টাকায় কি আপনার বিল অফ দ্য ফার্ম বেড়ে যাবে। এখন যেমন 8 কোটি টাকায় আপনার বিল অফ দ্য ফার্ম বেড়ে গেল। বুঝতে পারছেন? ক্লিয়ার? ক্লিয়ার। তার মানে কি, ট্যাক্স শিল আপনি যত বেশি ইউজ সরি, ডিবেঞ্চার আপনি যত বেশি ইউজ করবেন, আপনি ট্যাক্স শিল তত বেশি পাবেন। ট্যাক্স শিল যত বেশি পাবেন, বিল অফ দ্য ফার্ম কি তত বেড়ে যাবে। তার মানে বেড়ে যাবে। বিল অফ লিভার্ড ফার্ম ইকুয়াল টু বিল অফ আনলিভার্ড ফার্ম প্লাস হলো কি ট্যাক্স শিল। ট্যাক্স তার মানে ট্যাক্স শিল যত বেশি পাবেন, বিল অফ দ্য ফার্ম কি তত বাড়বে। তাহলে অপটিমাম বাড়বে। বলেন, তাহলে অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার কি? যদি আপনি ডেট 99.998%, মানে 99.99% যদি আপনি ডেট ইউজ করেন, তাহলে কি ট্যাক্স শিল আপনি সবচেয়ে হাইয়েস্ট পাবেন, পাবেন কিনা? জি জি। জি তো স্যার। তাহলে অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার কোনটা? যদি ডেট পরিমাণ 99% থাকে, 99.99% থাকে, আর ইকুইটি বাকিটুকু, এটা হলো কি আপনার অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার। এটা কি সম্ভব? এটা প্র্যাকটিক্যালি সম্ভব কিনা সেটাই কোশ্চেন। বাট এমএম এর থিওরি অনুযায়ী অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার হচ্ছে 99.99% ডেট, এই যে এখানে বলা আছে। এটা সম্ভব না স্যার, কখনোই না। এখন থিওরি, এটা আমি কিছু বলতে পারতেছি না। বুঝতে পেরেছেন? জি এটা স্যার। কোশ্চেন, কোনো কোশ্চেন আছে কিনা এই পর্যন্ত? না স্যার, কোনো কোশ্চেন নাই। ওকে, এখন দেখেন তাহলে এটার সাথে কি কি আপনার প্রবলেম রিলেটেড আছে। ব্যাংক্রাফটি কস্ট, ব্যাংক্রাফট হওয়ার চান্স আছে, চান্স আছে কিনা বলেন? অবশ্যই আছে। তো ব্যাংক্রাফট হইতে গেলে আপনার কি ফার্দার খরচ হবে, কারণ 100% ডেট যে কোম্পানি থাকবে সে কি শান্তিতে থাকবে? সে অবশ্যই কি ব্যাংক্রাফট হইতেই হবে। ঠিক জি আছে? স্যার। তো আপনার ব্যাংক্রাফটের খরচ অনেক বেড়ে যাবে। এজেন্সি কস্ট, এজেন্সি কস্ট কি, যখনই আপনার কোম্পানি ভালো চলবে না, ব্যাংক বলবে ভাই 100% ফাইন্যান্স আমার, আপনি প্রফিট দেখাইতেছেন কিন্তু আমার টাকা দিতে পারতেছেন, এটা কি ধরনের কথাবার্তা? কারণ অ্যাকাউন্টেন্ট করতেছে, কোম্পানি করতেছে কি অ্যাক্রুয়াল বেসিস অফ অ্যাকাউন্টিং, আর ব্যাংক বলতেছে কি অ্যাক্রুয়াল বেসিসে, এগুলো আমি কোনো কিছু বুঝি না, আপনি আমার টাকা হুম। ঠিক মতো দিতে পারতেছেন কেন, দ্যাট ইজ মাই হেডেক। তো আপনি আমার টাকা দিতে পারতেছেন না, তো আপনি অ্যাক্রুয়াল বেসিসে অ্যাকাউন্টিং করতেছেন না কি করতেছেন, এগুলো আপনার ইস্যু, আপনি আমার টাকা দেন। তখন দুইজনের মধ্যে কি একটা অবিশ্বাস চলে আসবে, মালিক এবং ব্যাংকার জি মধ্যে। স্যার। তখনই কি এখানে নতুন একটা থার্ড পার্টির আগমন ঘটবে, যেটা হচ্ছে কি এজেন্ট, এজেন্সি কস্ট চলে আসবে। এজেন্সি কস্ট যখনই চলে আসবে তখন এখানে কোম্পানির নতুন আরেকটা খরচ আসবে, যে এজেন্সি কস্ট, এটাও কি কোম্পানির দিতে হবে। বুঝতে পেরেছেন? আর লাস্ট জি হলো স্যার। ট্যাক্স এক্সহশন। হ্যাঁ, এমন পরিমাণ ডেট ইউজ করছেন, এই যে আমি বলছিলাম অপারেটিং প্রফিট হলো আপনার আসতেছে হচ্ছে 500 500 কোটি। কোটি, কিন্তু আপনার ইন্টারেস্ট আসতেছে 650 কোটি টাকা। আপনি কি ট্যাক্স এক্সহস্ট করতে পারবেন, ট্যাক্স বেনিফিট নিতে পারবেন? না, আর উল্টো ট্যাক্স অথরিটি আমার দেওয়া দরকার। বরং তো ট্যাক্স অথরিটি আবার আপনাকে কি একদম চাপটাই ধরবে, যে আপনার এত খারাপ অবস্থা কেন, ট্যাক্স দিতে পারতেছেন না। তো আপনার ইন্টারেস্ট এক্সপেন্স তো হবেই, আবার কি আপনার ট্যাক্স এক্সপেন্সও হয়ে যাবে। তার মানে এই তিনটা প্রবলেম কি আপনার মধ্যে রাইজ করবে। ক্লিয়ার? জি স্যার। বুঝেছি। আমি খুব তাড়াতাড়ি যাচ্ছি যেহেতু রোজার দিন। হ্যাঁ, আমার তো না, 10-15 মিনিট। হুম। এরপরে দেখেন পেকিং অর্ডার থিওরি। পেকিং অর্ডার থিওরি হচ্ছে ওই যে প্রথম ক্লাসে আপনাদের বলেছিলাম যে আপনি একটা বিজনেস করতে যাচ্ছেন, এখন বিজনেস করতে গেলে আপনি কার কাছ থেকে আগে টাকা নেবেন, তারপরে কার কাছ থেকে নেবেন, তারপরে কার কাছ থেকে নেবেন, এই যে থিওরিটা সেকে বলা হচ্ছে কি
প্যাকিং অর্ডার থিওরি। এটা হলো নিকোলা মাজলোভ এন্ড স্টিওয়ার্ট সি মায়ার্স ইন 1984 সালে এই থিওরিটা দিয়েছে। মানে এটাকে বলা হয় প্রায়োরিটাইজিং দেয়ার ফাইন্যান্সিং সোর্স, মানে কোন সোর্সকে আপনি প্রায়োরিটাইজ করবেন আগে, কোন সোর্সকে আপনি পরে প্রায়োরিটাইজ করবেন। ঠিক আছে, ফার্স্ট লাইন হলো কাদের কাছ থেকে নেবেন? ফার্স্ট লাইন ইকুইটি এই যে শেয়ার হোল্ডার। ফার্স্ট হলো, এই যে ফার্স্ট ইউজিং ওন ফান্ড ইকুইটি, তারপরে হলো ইন্টারেস্ট বিয়ারিং অ্যাকাউন্ট, তখন হলো কি এছাড়া হলো অন্যান্য সোর্স। এখানে ফার্স্ট লাইন যখন এক্সস্ট হয়ে যাবে তখন আপনি যাবেন হচ্ছে সেকেন্ড সোর্স মানে লেন্ডারদের কাছে। ঠিক আছে, তাহলে ফার্স্ট লাইন হলো রিটেন আর্নিংস, তাই না? হ্যাঁ রিটার্ন বলবো না, আমরা ইকুইটি বলবো আর কি। ঠিক আছে, তারপরে ঠিক। লেন্ডার, সো অন, এভাবে চলতে থাকবে। ওকে, জি স্যার। এখন আসেন এপিপি, অ্যাডজাস্টেড প্রেজেন্ট ভ্যালু। এই আজকে লাস্ট টপিক। হ্যাঁ, এটা বলেই শেষ করব। অ্যাডজাস্টেড প্রেজেন্ট ভ্যালু দেখেন কখন আসতেছে অ্যাডজাস্টেড প্রেজেন্ট ভ্যালু। আমরা কি একটু আগে পড়েছিলাম, এই একটু আগে অঙ্কটা যেটা, যে কোম্পানির কোম্পানির হার্ডেল রেট হিসেবে আমরা ডাব্লিউসিসি সবসময় ইউজ করতে পারবো কিনা, পারবো? ওই দুইটা দিক সমান হলে পারবো, দুইটা দিক সমান না হলে পারবো না। টোটালি সমান না হলে এখন ওইটাকে ওভারকাম করার জন্য কি আপনার এপিবি চলে আসছে, বুঝছেন? যে যখনই আপনি এটা ইউজ করতে পারবেন না, যে আসলে আপনিও অনেক সময় ডাউটেও থাকেন যে আমি যে নতুন যে এক্সপানশনটা করব, এই এক্সপানশনটাকে আমি ইকুইটি সোর্স থেকে করব নাকি আমি ডেট সোর্স থেকে করব, এটাও কিন্তু অনেক সময় কিন্তু ক্লিয়ারলি বলা থাকে না। ঠিক আছে, বলা না থাকার কারণে এটা কিন্তু আসলে অনেক সময় কিন্তু বলা যায় না। হ্যাঁ, সো এই সমস্ত সিচুয়েশনে আপনি কিভাবে কষ্ট কিভাবে আমরা কস্ট অফ ক্যাপিটাল ক্যালকুলেশন করব সেটাই কিন্তু এখানে দেওয়া আছে। ঠিক আছে, সো এপিবি, when APB will be appropriate, the increased level of gearing may cause the overall WCC fall due to the tax shield of the interest মানে কি যখন গিয়ারিংটা বাড়বে WCC টা ফল করতে পারে ট্যাক্স শিল্ডের কারণে, যেটা অলরেডি আমরা বলেছি। The company's existing cost of care is inappropriate as the new gearing will have altered it, মানে সবকিছু প্রবাবল কিন্তু। ঠিক আছে, আবার দেখেন কোম্পানির এক্সিস্টিং কস্ট অফ ক্যাপিটাল কি ইনঅ্যাপ্রোপ্রিয়েট হইতে পারে যখন, কারণ কি নতুন গিয়ারিংটাকে এটাকে চেঞ্জ করে দিবে। The cost of debt or new debt is not the correct discount rate because the cost of debt does not reflect the risk that will borne by the shareholder, মানে কস্ট অফ ডেট দিয়ে যে আমরা কাজ করব সেটাও সম্ভব না, কারণ কস্ট অফ ডেট শুধু ডেট হোল্ডারদের ইন্টারেস্টটা, ফাইন্যান্সিয়াল রিস্কটা কিন্তু কভার করতেছে, কিন্তু শেয়ার হোল্ডারদের রিস্কটা কিন্তু কভার করতেছে না। এই কারণে কস্ট অফ ডেটও নেওয়া যাবে না। To find the new cost of capital requires the new market value of the share. It requires the NPV to the known, which turn requires the new cost of capital. এই সমস্ত প্রবলেমের কারণে, এই তিনটা প্রবলেমের কারণে তখন নতুন করে একটা কস্ট অফ ক্যাপিটাল ক্যালকুলেশন করতে হয় ফর অ্যাপ্রেজিং দা এনপিভি অফ দা নিউ প্রজেক্ট। তখনই কি আমরা এপিভি ইউজ করব। তাহলে এপিভি কিভাবে ইউজ করব? প্রথমে হলো আমরা একটা বেস কেস এনপিভি ক্যালকুলেশন করব। বেস কেস এনপিভি হচ্ছে কস্ট অফ ইকুইটি, যে রিটার্নটা আসবে এটাকে আমরা ডিসকাউন্টিং করব কস্ট অফ ইকুইটি দিয়ে। যে সো দেখেন রিটার্নকে মানে ইনফ্লো যেটা আসলো সেটাকে আমরা কস্ট অফ ইকুইটি দিয়ে ডিসকাউন্টিং করব, মনে রাখেন কিন্তু। আর আমরা যদি 100% ডেট ইউজ করি তাহলে আমরা যে ট্যাক্স শিল পাবো এই ট্যাক্স শিলকে আমরা ডিসকাউন্টিং করবো হলো কস্ট অফ ডেট দিয়ে। তাহলে দেখেন ইনফ্লো যেটা আসতেছে মানে বিজনেস থেকে ইনফ্লো যেটা আসতেছে সেটা আমরা কস্ট অফ ইকুইটি দিয়ে, এবং ট্যাক্স শিল যেটা আসতেছে সেটাকে আমরা কস্ট অফ ডেট দিয়ে আমরা ডিসকাউন্টিং করে ইস্যু কস্ট মাইনাস করলে যদি পজিটিভ ফিগার আসে তাহলে এপিবি ইজ পজিটিভ, যদি নেগেটিভ ফিগার আসে এপিবি ইজ নেগেটিভ, অথবা প্রজেক্ট ইজ অ্যাকসেপ্টেড, দ্য প্রজেক্ট ইজ রিজেক্টেড। ক্লিয়ার?
প্র্যাকটিক্যাল জি দেখলে স্যার। বোঝা যাবে। অঙ্কটা দেখাই, অঙ্কটা দেখলে বুঝবেন। জি স্যার, ইস্যু কস্ট মানে যে ইয়ে করছে, ফ্লোটেশন করছে। Quotation করছে এটা সেটা। দেখেন, টুয়েস লিমিটেড কারেন্টলি অল ইকুইটি ফাইন্যান্স কনসিডারিং প্রজেক্ট হুইচ ইনভলভ ইনভেস্টিং 250 মিলিয়ন সে ইনভেস্টমেন্ট করবে, and it will generate net cash flow 40 million for each of the next 10 years। তার মানে দেখেন 40 মিলিয়ন ইনফ্লো আসতেছে, সো এটাকে ডিসকাউন্টিং করব কস্ট অফ ইকুইটি দিয়ে। The project will use building and equipment which use a security enable TOS limited borrow আবার কি সে 187 মিলিয়ন কি সে বড় করতে পারে at the rate of 8%। The cost of issuing debt হলো 1 million and the debt will over the 10 years, long lasting for 10 years, মানে redeemable of bond। Corporate tax rate হলো 30%। If the project were to be funded entirely by equity, the cost of capital would be 12%। সো এন্টায়ারলি যদি ফান্ডেড হয় ইকুইটির মাধ্যমে, তখন কস্ট অফ ক্যাপিটাল হবে কি 12%। তাহলে এই যে 40 মিলিয়ন আসতেছে, এই 40 মিলিয়নকে কস্ট অফ ইকুইটি মানে 12% দিয়ে আমরা ডিসকাউন্টিং করব। এই যে এখানে দেখেন করলাম 250 40, 1 থেকে 10 বছর 40 আসলো এখানে। সো আমাদের এখানে কস্ট অফ বেস কেস এনপিভি 24 নেগেটিভ আসলো। ঠিক আছে, এখন আসেন ট্যাক্স শিল্ডে। ট্যাক্স শিল্ড আমরা কত পাবো? 187-র উপর 8% কত টাকা আসে? 15 মিলিয়ন। এই যে 15 মিলিয়ন 1 থেকে 10 ইয়ার্স, হ্যাঁ 15 মিলিয়ন। 30% হলো ট্যাক্স রেট, মানে 70% হচ্ছে ট্যাক্স, 30% ট্যাক্স রেট। তো আমরা ট্যাক্স শিল পাচ্ছি 4.5 কোটি টাকা। এটা 8% ডিসকাউন্টিং এ, আমরা ডিসকাউন্টিং করে আমরা প্রেজেন্ট ভ্যালু বের করলাম 30 কোটি টাকা। বেস কেস এনপিভি আসলো 24 কোটি নেগেটিভ, 30 কোটি টাকা আসলো প্রেজেন্ট ভ্যালু অফ ট্যাক্স শিল। আর 1 মিলিয়ন ছিল কি আমাদের ইস্যু কস্ট, এটাও না মাইনাস করতে হবে। সো আমাদের অ্যাডজাস্টেড প্রেজেন্ট ভ্যালু আসলো কত? আপনার 5.2 মিলিয়ন। ঠিক আছে, সো প্রজেক্ট ইজ অ্যাকসেপ্টেড সিন্স এপিভি ইজ পজিটিভ। ক্লিয়ার? ক্লিয়ার? জি স্যার। এনি কোশ্চেন? কোশ্চেন থাকলে বলেন। স্যার ট্যাক্স শিল্ডটা যদি আবার বলতেন। কোনটা? ট্যাক্স শিল্ড। ট্যাক্স শিল্ড ওই যে আমরা বললাম না, যে আমরা যদি ইন্টারেস্ট, যে একটু আগে বলেছিলাম যে 100 কোটি টাকা থেকে 20 কোটি টাকা হচ্ছে আপনার ইন্টারেস্ট। তো 20 কোটি টাকার উপর 40%, 40% কত আসে? 8 কোটি টাকা কি আপনি কম ট্যাক্স দিতে হচ্ছে, এটা হলো ট্যাক্স শিল্ড। কোম্পানির ভ্যালুতে বেড়ে যাচ্ছে, এটাই আমি বলেছি। 187 কোটি টাকা যদি আপনি বড় করেন, তাহলে 8% আপনার ইন্টারেস্ট দিতে হবে। তাহলে 187-র উপর 8% কত আসে? 15। 15। এই 15-র উপর আপনার 30%, ট্যাক্স রেট হলো 30%, 30% আপনার দিতে হবে না। তাহলে 115 কোটি টাকার উপর 30% কত? 4.5 কোটি। এই 4.5 কোটি টাকা হচ্ছে কি আপনার ট্যাক্স শিল, ওই 8 কোটির মতোই। স্যার মানে কর্পোরেট ট্যাক্স রেটে যে 30% এটা দিতে হবে না? এটা ট্যাক্স শিল পাবেন, ট্যাক্স শিল ইন্টারেস্টের উপর এই রেটে ট্যাক্স শিল পাবেন, মানে ট্যাক্সের রিবিট পাওয়া যাবে আর কি। রিবেট পাবেন আর কি। ট্যাক্স শিল মানে আপনার ট্যাক্স কম দিতে হবে। আমার পুরাটা যদি ক্যাপিটাল ইন্টারেস্টটা স্ট্রাকচারে জানবে, ইয়ে থাকে, ইন্টারেস্টটা পুরাটা ট্যাক্স জানবে, এর উপর তো আর ট্যাক্স দিতে হবে না, এটা তো ইনকাম থেকে মাইনাস হয়ে যাবে। জি জি স্যার, বুঝেন নাই? এবার বুঝছি স্যার। ধরেন ইনকাম যা আসবে, ইনকাম যেমন আগে কত ছিল, 100 কোটি টাকা, মাইনাস 20 কোটি টাকা মাইনাস করলেন, তাই না? জি। তার মানে এই 20 কোটি টাকার উপর আপনার ট্যাক্স দিতে হলো না। তাহলে না। কত টাকা ট্যাক্স সেভ হলো? আহ, 20 × 40% ছিল 8 কোটি টাকা। এখানে বললাম যে আপনার ইন্টারেস্ট আছে 15 কোটি টাকা, তাহলে 100 থেকে 15 মাইনাস করে দেন। ঠিক আছে, 100 থেকে 15 মাইনাস করলে এই 15-র উপর আপনার ট্যাক্স দিতে হবে না। তাহলে এই 15 কোটি টাকা যদি ইনকাম বেশি হইতো, তাহলে 30% ট্যাক্স রেটে কত টাকা বেশি আসতো? 4.5 কোটি টাকা। এই 4.5 কোটি টাকা আপনার বেশি দিতে হতো, সেটাই বলেছি। এটা এখন আপনার দিতে হচ্ছে না, সিন্স আপনি ইন্টারেস্ট ইউজ করতেছেন, এই কারণে ট্যাক্স শিল পাচ্ছেন আপনি। স্যার এবার বুঝছি স্যার। আর এই 6.7টা কি? 6.7 হচ্ছে ডিসকাউন্টিং ফ্যাক্টর অ্যানুইটি। 10 বছরে দেখেন, 10 বছরে 8%-এ প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর অ্যানুইটি যেটা আছে সেই টেবিল থেকে আনছে। এই যে 5.65 যেভাবে আনছে, ডিসকাউন্টিং ফ্যাক্টর 12%, 10 ইয়ার্স, অ্যানুইটি ফ্যাক্টর, প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর অ্যানুইটি জি স্যার। একই।
ক্লাস আজকে এই পর্যন্তই, নেক্সট ক্লাসে আমি সিএপিএম হবো আর লাস্টে অঙ্কগুলিও দেখাবো, ঠিক আছে? আজকে তাহলে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। সালাম তাহলে এই লেকচার শিটটা আমি নেক্সট দিন দিয়ে দিব। ওকে জি স্যার, আজকে ইনশাআল্লাহ স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, সবাই ভালো থাকবেন তাহলে। হ্যাঁ, আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম।